কাসেম সিদ্দিকী এতদিন তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করে এসছে, সেই কাসেম সিদ্দিকী তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক পদ পেলেন, তাহলে কি তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করলে পদ পাওয়া যাবে? সে তাজা আলু হোক আর পচা আলু হোক, এখন সেগুলোই আমাদেরকে নিয়ে চলতে হবে। এটা কাসেম ভাইজানকে জিজ্ঞাসা করবেন যে আপনার আপনার বর্তমান দলের একজন নেতা আপনার সম্পর্কে কি বলছে, আপনি উত্তর দেন। ওটা তো কাসেম ভাইজানের দলের লোক এখন বলছে। কথা বলবো, দল চয়নের ক্ষেত্রে একটু আমার মনে হচ্ছে একটু ভাবার দরকার ছিল। একটা দুর্নীতিগ্রস্ত দলের সাথে হাত মিলিয়ে নিচ্ছে, যে দলের হাতে আনিস খানের খুনের রক্ত আছে, যে দল বলছে যে প্রোগ্রাম করতে গেলে তুমি দিল্লি গিয়ে করো, ওয়াকাফের বিরুদ্ধে আন্দোলন করতে গেলে, সুতরাং সে প্রশ্ন থেকে যাচ্ছে। উনি বেশ কিছুদিন আগে বলেছিল, একটা সোশ্যাল মিডিয়া আমরা বক্তব্য শুনেছিলাম যে ভাইয়ের সঙ্গে আমি আগে, ভাইয়ের পক্ষে আগে, ভাই যদি আমাকে দেয় তাহলে ভাই এক ভাই ভাঙড় থেকে লড়বে, আরেক ভাই ক্যানিং থেকে লড়বে, তাহলে আপনি ছোট ভাই কি ভাইকে দিলেন না? এখন আমাদের কারো ঘোষণাই হয়েছে, প্রশ্ন আসছে কেন? ঘোষণাই হচ্ছে, আর বাকিটাও তো ওনাকে ভাইজানকে জিজ্ঞাসা করবে। উনি এক সময় এই তৃণমূল শাসক দলের আপনার পক্ষ নিয়ে বিস্ফোরক অভিযোগ করছিলেন, বিস্ফোরক মন্তব্য করছিলেন। আজকে তিনি বলছেন যে জনগণের জন্য আমি এই দলের অন্তর্ভুক্ত। আমি কি বললাম, রাজনীতিতে আসতে হবে, আরো বেশি বেশি পিছিয়ে ধর্মগুরুদেরকে আসতে হবে, এর পক্ষে আমি। তবে একটা কথাই শুধু বলবো, ভাইজানের, কাসেম সিদ্দিকী ভাইজানের দল চয়নের ক্ষেত্রে একটু অপেক্ষা করা দরকার ছিল, একটু বিবেচনা করা দরকার ছিল। যেই দল মুসলিম তোষণের নামে মুসলমানদেরকে শোষণ করছে পশ্চিমবাংলাতে, বিভিন্ন মুসলিম ছেলেদের নামে মিথ্যা মামলা দিয়ে জেল খাটাচ্ছে, অ্যারেস্ট করছে, তাদের দলে নাম লেখানোটা অনুচিত, মানে না লেখানোটাই বেটার হতো। আপনি যখন বিধানসভায় ঢুকছিলেন, আমরা তখন সবেমাত্র এসে পৌঁছেছি, সেই সময় দেখছিলাম যে ক্যানিংপুরের বিধায়ক শওকত মোল্লাও যাচ্ছিল, তিনি আপনাকে দেখে মুচকে মুচকে হাসছিলেন, কি বলবেন? সেটা উনি বলতে পারেন, আমায় কেন দেখে আসছিল, আমি লক্ষ্য করিনি ওনাকে। আপনাদের পীর পরিবারে আপনাদের চাচা সিদ্দিকী সাহেব তিনি বলেছিলেন যে নওশাদকে মমতা ব্যানার্জির কথা শুনতে হবে, নতুবা ভাঙড়ে অন্য পীরজাদা কাউকে দাঁড় করিয়ে নওশাদকে হারিয়ে দিতে পারে। সেই ভবিষ্যৎবাণী কিন্তু সত্য হতে চলেছে ইতিমধ্যে কাসেম সিদ্দিকী। আমি তো চাইছি মনে প্রাণে ভাঙড়ে মমতা ব্যানার্জি দাঁড়াক, আর দল আমাকে ভাঙড়ের কন্টেস্ট করার আবার সুযোগ দিই, তখনই তো হবে। সে তো আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলেছিল, হ্যাঁ, দাঁত খাড়ালে তো হবে না, দলের ওপরে নয়, ডেমোক্রেসি আছে। আপনার যদি 4টে লোককে নিয়ে কাজ করেন, আপনার আন্ডারে যদি 4 জন থাকে, সেখানে আপনি যা বললে তাকে শুনতে বাধ্য। আর আমরা একটা ডেমোক্রেসির মধ্যে দিয়ে যাচ্ছি। আমাদের দলের ওই ধরনের মালিক বা কর্মচারী ব্যাপার নেই, আমাদের দলের একদম নির্দিষ্ট একটা ডেমোক্রেসি আছে, তাকে যেখানে যেটা দেবে সেটা করতে বাধ্য, এটাই ব্যাপার। যে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর মামলা হাইকোর্টে ছিল, সেটা শুনানি স্থগিত করলেন এবং গ্রুপ সি কে 20,000 এবং গ্রুপ ডি কে 25,000 টাকা বরাদ্দ করলেন। এই নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যের বিচারপতি যে এদেরকে যদি টাকা দেওয়া হয়, এরা রাজ্যকে পরিবর্তে কি দেবে? বাস্তব কথা তো, এটা যখন ঘোষণা করেছিল আমার তখনই হয়েছিল যে এটাকে চ্যালেঞ্জ করলে এটা বন্ধ হবে। কারণ আপনাদের বলি, অবৈধ পন্থা অবলম্বন করে চাকরি পেয়েছে, তাদেরকে বাতিল করেছে, তারপরেও তাদেরকে আর স্যালারি দিয়ে তাদের রাখছে কেন? যে বৈধ পন্থা অবলম্বন করেছে তার তো 25-20,000 25,000 মানে না, তার থেকে অনেক বেশি। আর যে অবৈধ পন্থা অবলম্বন করেছে সেখানে 20-25,000 পাবে। আমি জানি এটা একটা মাইনে, চ্যালেঞ্জ করলে এটাকে আটকে যাবে, চ্যালেঞ্জ করে আটকে গিয়েছে। জানি সামনের বিধানসভা ভোট, ঠিক তার আগেই তৃণমূল এবং বিজেপির মধ্যে সাম্প্রতিকতা মুর্শিদাবাদ এবং মালদায় যে ঘটনাটা ঘটলো, একবার তৃণমূল বলছে যে এটা বিজেপি দায়, আর বিজেপি বলছে যে তৃণমূল ভোট পাওয়ার রাজ্য সরকারের দায়, রাজ্য সরকারের ফেলিও। রাজ্য সরকার যদি কড়া হস্তে দমন করতো এই ঘটনা ঘটতো না। রাজ্য সরকারের ব্যর্থতার জন্য এই ঘটনা ঘটেছে, রাজ্য সরকারকে দায় নিতেই হবে। আর বিজেপি লাশের উপর রাজনীতি করে, এগুলো খোঁজে, লাশ খোঁজে, লাশ পেলেই সে ধর্মীয় রাজনীতি করবে। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে আজকে বৈঠক আছে, সেখানে অভিষেক ব্যানার্জি আসবে। ঠিক কি কারণে আজকে অভিষেক ব্যানার্জি? সহজ ভাষায় বলুন, প্রধানমন্ত্রীর বিরিয়ানি খেতে বা খাবার খেতে পছন্দ হচ্ছে কিছু এমপিদেরকে নিয়ে, যারা প্রধানমন্ত্রীর কথাই নাচতে নাচতে বিদেশে গিয়েছে, গিয়ে ভালো কথা কিছু বলেছে, আর কিছু ঘুরেছে, কিছু গানও গিয়েছে, আমরা দেখেছি। তাদেরকে নিয়ে প্রধানমন্ত্রীর বিরিয়ানি খাবার খাওয়ার ইচ্ছে গিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে এটাই, যে অভিষেক ব্যানার্জি সকাল সন্ধ্যা প্রধানমন্ত্রীর বিরোধিতা করা, সে এক টেবিলে বসে কিভাবে বিরিয়ানি খায় সেটা দেখার বিষয়। সবে শুরু, বিচার প্রক্রিয়া চলতে দিন, আস্তে আস্তে দুধকে দুধ পানিকে পানি হবে। এই যে উনি অপরাধ করেছেন, যে হাইকোর্টে লোক পাঠিয়ে 144 ধারার মধ্যে আইনজীবী বড় আইনজীবী বিকাশ রঞ্জন, ফেরদৌস শামীম সহ আপনাদের সবাইকে হেনস্থা করেছে, এরকম ধরনের পানিশমেন্ট হতে পারে?
সবে বিচারটা শুরু হয়েছে। যেমন ধরুন, এই যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে কুণাল ঘোষ যে লোকগুলোকে পাঠিয়েছে, এটা কি প্রমাণ অলরেডি হয়ে গিয়েছে যে এটা কুণাল ঘোষের পাঠানো? দেখুন, প্রমাণ, সাক্ষ্য, সবুত সবকিছু এভিডেন্স, বিচার তো একদিনই হয় না, এটা সবে শুরু। সঙ্গে ভোটার হিসেবে বাপ্পাদিত্য মন্ডল ও করেছিল। পরে ইনসাফ পার্টি এবং আইএসএফ অ্যাডেড পার্টি হিসেবে আজকে ওনারা সাবমিশন করেছেন। এখন এর আগে প্রথমে হচ্ছে যে কেসটা তো 1 বছর হয়ে গেল, ভোট আজকে 1 বছর 10 দিন হলো। তো পিটিশনটা করার পরে 7 মাস বিচারপতি অজয় কুমার মুখার্জির এজলাসে ছিল। একই সঙ্গে 5টা আরো ইলেকশন পিটিশন হয়, অন্যগুলো 7 বার 8 বার করে হিয়ারিং হয়ে যাওয়া সত্ত্বেও এই কেসটা বারবার মেনশন করা সত্ত্বেও লিস্টেই ওঠেনি। 7 মাস পরে বারবার মেনশন করার পর 7 মাস পরে অজয় কুমার মুখার্জি মাননীয় বিচারপতি উনি নিজের ব্যক্তিগত কারণ দেখিয়ে কেসটাকে রিলিজ করে দেন। তারপর আবার আমরা অ্যাপ্লিকেশন করার পর বর্তমানে কেসটা 7 মাস পরে উনি কেসটাকে রিলিজ করে দেন। আগেই করতে পারতেন, 7টা মাস উনি সময়টা নষ্ট হলো আর কি আমাদের। তো বর্তমানে এটা সুগত মজুমদার মাননীয় বিচারপতি, মহামান্য বিচারপতি ওনার কাছে রয়েছেন। উনি গত 8 এপ্রিল উনি অর্ডার দেন যে যত ইলেকট্রাল মেটেরিয়ালস আছে, যত ইভিএম, সিসিটিভি এবং যা কিছু আছে সমস্ত কিছু প্রিজার্ভ করতে নির্দেশ দিয়েছেন আপনার ইলেকশন কমিশনকে এবং ডিইওকে অর্থাৎ ডিএমকে। এবং গত 5 মে যে ডেট ছিল সেই ডেটে যার ছাপ্পা ভোটের বিরুদ্ধে আমি কেসটা করছি সে অভিষেক ব্যানার্জি লয়ার টাইম চান রিপ্লাই করার জন্য। কিন্তু আজকে যে ডেট আজকের মধ্যে দেওয়ার কথা ছিল, জমা দেওয়ার কথা ছিল, দিতে পারেননি। আজকে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আপনারা মামলা করেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ডায়মন্ড হাওড়া কেন্দ্র থেকে 7 লক্ষ ভোটে জিতেছে এবং আপনি বিজেপির ক্যান্ডিডেট ছিলেন, মজনুদা তিনি আইএসএফ এর ছিলেন, আরো বেশ কয়েকজন সিপিএম এর একজন ছিলেন। তো সবাই অভিযোগ করছেন যে এই জায়গায় ছাপ্পা রিগিং সবকিছুই হয়েছে, কিন্তু মামলা বেশ আপনারা কয়েকজন করেছেন। আজকে কলকাতা হাইকোর্টে এসেছেন, আজকে কলকাতা হাইকোর্টে সেই মামলার কত দূরে কি হয়েছে সেটা আমাদের দর্শকদের জন্য আপনি একটু বলুন। দেখুন, মামলা অ্যাকচুয়ালি আপনার সকলে করেনি। যখন এরকম ছাপ্পা হয় প্রত্যেকেই তো তার নিজের প্রার্থীর দ্বারা কন্ট্রোলড। কোনো প্রার্থী যদি চাইও তার পার্টি তাকে অনুমতি না দিলে তাহলে কি করে হবে? যখন অভিষেকের ছাপ্পা ভোটের বিরুদ্ধে মোটামুটি ইনসাফ পার্টির কলিন্দা ওনার সঙ্গে আমার পরিচয় ছিল না, কিন্তু বাকি অন্য যারা বিরোধী আছে সিপিএম বা এদের আইএসএফ এর ওদেরকে আমরা বলেছিলাম, কিন্তু ওদের পার্টি তখন অনুমতি দেয়নি ওদেরকে। এবং ন্যাচারালি আমি একাই ফাইলটা করেছিলাম।